হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি ইংলিশ ক্লাসরুম। ফিরে এলাম ক্লাস 12-এর সেমিস্টার 4-এর স্টুডেন্টদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তোমাদের যে সেমিস্টার 4-এর পোয়েট্রি সেকশন রয়েছে সেখানে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73 ব্রহ্মাস্ত্র নিয়ে। আর সেই ব্রহ্মাস্ত্রের মধ্যে ছিল 6 মার্কসের 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যারা এখনও ভিডিওটা দেখোনি তারা চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটা ওয়াচ করো। আর আজকের এই ভিডিওতে আমি সেই 10টি কোশ্চেনের অ্যান্সার পার্ট নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে আমি অ্যান্সারটা প্রোভাইড করব সেটা তোমরা অবশ্যই ভালো করে খাতায় তুলে মুখস্থ করতে থাকো এবং পরীক্ষাতে কিন্তু 6 মার্কস তোমাদের সিকিউর করে নাও। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমাদের সনেট 73 যে ব্রহ্মাস্ত্রের যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে আমি একটা কোশ্চেন তুলে দিয়েছি এখানে, আর বাকি 9টা কোশ্চেন তো তোলা এখানে পসিবল নয়, যেহেতু আমাকে অ্যান্সার পার্টটা এখানে লিখতে হচ্ছে। তাহলে তোমরা অবশ্যই অ্যান্সারগুলো একটু মিলিয়ে নেবে, কোশ্চেনগুলো মিলিয়ে নেবে। আর আমি একটা কোশ্চেন তুলে দিয়েছি এখানে, যেটা হচ্ছে হাউ ডাজ উইলিয়াম শেক্সপিয়ার প্রেজেন্ট দ্য থিম অফ এজিং ইন সোনেট 73। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার তার সোনেট 73-তে যে বার্ধক্যের বিষয়টা উনি কীভাবে তুলে ধরেছেন, উপস্থাপন করেছেন। অথবা সেখানে আরেকটা হয়তো কোশ্চেন ছিল যে উনি কী কী ইমেজারির ইউজ করেছেন, কী কী মেটাফোরের ইউজ করেছেন। তো সেখানের আমি সেই ভিডিওতে বলেছিলাম যে কোনখানে কোন শব্দগুলো পরিবর্তন করতে হবে। আর এই যে অ্যান্সারটা, এই একটাই অ্যান্সার হবে, ওই 10টা প্রশ্নের কিন্তু অ্যান্সার কিন্তু একটাই হবে। আর এই অ্যান্সারটা অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো কী বলা হয়েছে অ্যান্সারটা, যে ইন সোনেট 73, অর্থাৎ সোনেট 73-তে শেক্সপিয়ার মানে উইলিয়াম শেক্সপিয়ার আমাদের কবি, উনি কী করেছেন, প্রেজেন্স এজিং। তো এই যে বার্ধক্যের বিষয়টা, যে উনি ক্রমশ মানে বুড়ো হয়ে যাচ্ছেন বা বার্ধক্যের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন ক্রমশ। তো কিসের মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন, থ্রু 3 পাওয়ারফুল ইমেজেস, 3টা খুবই পাওয়ারফুল ইমেজেস বা ইমেজারি বা মেটাফোর দিয়ে। তো এখানে যে ইমেজেস লেখা আছে, ঠিক আছে, আর আমাদের যদি হয়তো কোশ্চেনে জানতে চাইলো যে আমাদের 3টে মেটাফোর বা 3টে ইমেজারির কথা, তখন আমরা এই শব্দটাকে, ইমেজেস শব্দটাকে আমরা মেটাফোরের, ইমেজেসের পরিবর্তে মেটাফোর ইউজ করতে পারি বা ইমেজারি ইউজ করতে পারি। ইমেজারি ইউজ করলে তখন ইমেজারিজ হবে, মেটাফোর্স হবে। ওকে, তাহলে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। তাহলে 3টি খুবই পাওয়ারফুল ইমেজের মাধ্যমে তিনি তার বার্ধক্যের বিষয়টাকে এখানে তুলে ধরেছেন। টু শো দ্য প্যাসেজ অফ টাইম, এই যে সময়ের যে ব্যবধান, সময় যে ক্রমশ সময়ের যে অগ্রগতি, এই অগ্রগতিটাকে তিনি কিন্তু দেখাতে চেয়েছেন। আর ইন হিজ লাইফ, তো অগ্রগতিটা উনি যে বার্ধক্যের দিকে এগোচ্ছেন, ওটা মানে উনি এগোচ্ছেন নিজে, হ্যাঁ, এটা তিনি তার বন্ধুকে বোঝাতে চাইছেন। এবারে তারপরে কি বলা হচ্ছে যে ফার্স্ট, এবারে আমরা 3টা ইমেজারি বা মেটাফোর্সের কথা পড়বো। কী কী ছিল, লেট অটাম ছিল, আর ছিল হচ্ছে টুইলাইট ছিল, আর হচ্ছে তোমার ডাইং ফায়ার ছিল। এই 3টে ইমেজারি বা 3টা মেটাফোর ছিল। তো সেই 3টে মেটাফোরকে এবারে এক্সপ্লেন করা হয়েছে। দেখো কী বলা হয়েছে, যে ফার্স্ট হি কম্পেয়ার্স হিমসেলফ টু দ্য লেট অটাম। দেখো প্রথমে তিনি নিজেকে কম্পেয়ার করেছেন কার সাথে, না লেট অটামের সাথে। আচ্ছা, লেট অটামের বিষয়টা হচ্ছে কি, না লেট অটামের পরে কোন সিজন আসবে, উইন্টার সিজন। যখনই উইন্টার সিজন আসবে, তো উইন্টারে কি হয়, সমস্ত কিছু যেহেতু নেচার যেন মানে একটা যে একটা ফেডিং একটা তার সিচুয়েশান তৈরি হয়, ঠিক আছে, যে সব কিছু যেন মলিন হয়ে গেছে, মানে সব কিছু বরফে চাপা হয়ে গেছে, ঢাকা হয়ে গেছে, ঠিক আছে, সেখানে যেন একটা মানে নীরবতা বিরাজ করছে। তো সেই জিনিসটাকে বোঝাতে চাইছেন। তারপরে যে কী বলা হচ্ছে, যে কম্পেয়ার হিমসেলফ টু দ্য লেট অটাম হোয়ার অনলি এ ফিউ ইয়েলো লিভস। দেখো ইয়েলো লিভস ওয়ার্ডটা কিন্তু বা ফ্রেজটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। যখন কোনো পাতা ঝরে যায়, তার আগে সে পাতাটা কি হয়, না হলুদ হয়ে যায়, ঠিক আছে। হলুদ হয়ে যাচ্ছে মানে তার অন্তিমকাল সে চলে এসেছে, অন্তিম পর্যায়ে সে পৌঁছে গেছে। তাহলে অল্প কিছু, কবিতাতে বলেছিল যে অল্প কিছু অথবা মানে কিছুই নেই, কোনো পাতাই নেই। অর্থাৎ উনি বলতে চাইছেন যে ওনার যে জিনিসটা বা ওনার যে যৌবনটা, সেটা হয়তো অল্প কিছু রয়েছে, হ্যাঁ, উনি যে বার্ধক্যের দিকে এগোচ্ছেন, তো অল্প কিছু রয়েছে বা হয়তো ফুরিয়ে গেছে, এরকম একটা বিষয় তিনি বলতে চেয়েছেন। তাহলে সেই ইয়েলো লিভস রিমেন অন দ্য ব্রাঞ্চেস। আচ্ছা, এখানে ব্রাঞ্চেস বলতে কি, না ব্রাঞ্চেস বলতে আমাদের যে বডিটাকে বোঝানো হচ্ছে, যে আমাদের যে মানুষের যে শরীরটাকে, সেটাকে বোঝানো হচ্ছে। আর তো সেই ব্রাঞ্চেসে কয়েকটা যেন হলুদ পাতা রয়ে গেছে। আর তারপরে দিস শো দ্য উইকেনিং অফ দ্য বডি। অর্থাৎ এই জিনিসটা, এই যে ইমেজটা, এই যে মেটাফোরটা, এটা আমাদের যে শরীরের যে ক্রমশ দুর্বলতা, যে আমাদের শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, মানে আমরা
যখন ইউথ ছিলাম তখন আমাদের মধ্যে যে একটা এনার্জেটিক ভাব ছিল সেটা কিন্তু আমরা যখনই মিডিল এজ পেরিয়ে যাব তখন কিন্তু আমাদের আর সেই চনমনে ভাবটা বা সেই স্পোর্টিভনেসটা কিন্তু থাকবে না। ঠিক আছে, এটা তিনি বলতে চেয়েছেন। তাহলে এই জিনিসটাই আমাদের শরীরের যে উইকনেসটাকে সেটা কিন্তু মানে রিপ্রেজেন্ট করছে। এবারে নেক্সট তারপরে কি বলা হয়েছে যে হি কম্পেয়ার্স হিজ লাইফ টু টুইলাইট। এবারে দেখো টুইলাইট বিষয়টা কি, টুইলাইট হচ্ছে আমাদের একটা যে বিকেল আর সন্ধ্যা বা রাত, ঠিক আছে, বিকেল আর সন্ধ্যার যে মাঝখানে যে একটা টাইমটাকে সেটাকে টুইলাইট বলা হয়, মানে গোধূলি বলা হয়। ঠিক আছে, মানে না সন্ধ্যা না বিকেল, তো মাঝখানে একটা সেই সময়টাকে বলা হচ্ছে টুইলাইট। তো তিনি তারপরে নিজের জীবনকে কিসের সাথে তুলনা করেছেন, টুইলাইটের, মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেটাফোর বা সেকেন্ড ইমেজারি, এই জিনিসটাকে তিনি ইউজ করেছেন। আর দ্য টাইম আফটার সানসেট, তাহলে যেটা বললাম যে সূর্যাস্তের পর, হ্যাঁ, দ্য টাইম আফটার সানসেট হোয়েন ডার্কনেস স্লোলি টেকস ওভার, মানে যখন ধীরে ধীরে অন্ধকার, ঠিক আছে, ডার্কনেস সব কিছুকে যেন গ্রাস করে নেয়, তাহলে তার আগের মুহূর্তটা, হ্যাঁ, সেটা হচ্ছে টুইলাইট, মানে উনি তো এখনও মরে যাননি, হ্যাঁ, তাহলে ওনার এখনও জীবন বাকি রয়েছে, কিন্তু অল্প কিছু বাকি রয়েছে। আর যদি মরে যেত তাহলে সেটা হয়ে যেত তার ডার্কনেস। ওকে, সেই জন্য উনি টুইলাইট পর্যায়ে রয়েছেন, বা তিনি এখনও পর্যন্ত সেই মানে তার মৃত্যু এখনও হয়নি। এবারে দেখো যে দিস ইমেজ সাজেস্ট দ্য অ্যাপ্রোচিং এন্ড অফ লাইফ, তাহলে এই ইমেজটা কি সাজেস্ট করছে, কি বোঝাতে চাইছে যে আমাদের যে আসন্ন, অ্যাপ্রোচিং মানে যে আমাদের আসন্ন, ঠিক আছে, আমরা মৃত্যুর মানে আমাদের মৃত্যু এগিয়ে আসছে, ঘনিয়ে আসছে, এই জিনিসটাকে বোঝাতে চাইছে। এটা ফাইনালি এবারে লাস্ট ইমেজারি বা লাস্ট মেটাফোরটা ইউজ করা হচ্ছে যে হি কম্পেয়ার্স হিমসেলফ টু দ্য গ্লোয়িং এম্বার্স। আচ্ছা, এখানে এম্বার্স কথার অর্থ হচ্ছে যে আংরা, আগুনের যে আংরা হয় না, মানে আমাদের যে যখন আমরা মানে ইউথ ছিলাম সেই সময়টাকে আমাদের মানে একটা আগুন যখন জ্বলে, যখন সেটা প্রচণ্ড জ্বলে, ঠিক আছে, আমাদের যে প্রাইম টাইম, অর্থাৎ আগুন যখন জ্বলে তার যে সেই যে শিখাটা সেটা কিন্তু যখন সেটা জ্বলে তার শিখাটা কিন্তু যখন প্রচণ্ড পরিমাণে থাকে সেটা হচ্ছে আমাদের ইউথটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের যৌবন টাইমটা। আর যখন সেটা ক্রমশ কী হয়, এবারে আস্তে আস্তে কী হয়, সেটা নিভতে থাকে এবং নিভে ছায়ে পরিণত হয়। ঠিক আছে, তাহলে সেই যে গ্লোয়িং এম্বার, সেই যে জ্বলন্ত আংরাটা, সেই আংরাটা কী হচ্ছে যে জ্বলন্ত আংরাটা কিসের না, অফ এ ডাইং ফায়ার। তাহলে ডাইং মানে একদম নিভু নিভু, প্রায় মানে প্রায় মরু মরু হয়ে যাচ্ছে এরকম একটা আগুনের শিখা। ঠিক আছে, এবারে হুইচ বার্নস আউট ইন্টু অ্যাসেস, যেটা আস্তে আস্তে জ্বলে গিয়ে ছায়ে রূপান্তরিত হবে বা ছায়ে পরিণত হবে। এবারে দিস থার্ড ইমেজ ক্লিয়ারলি এক্সপ্রেসেস দ্য পোয়েটস নিয়ারনেস টু ডেথ। দেখো সব ইমেজগুলোই কিন্তু ডেথকে সাজেস্ট করছে ইনডিরেক্টলি। ঠিক আছে, তো ডেথকে ইনডিরেক্টলি সাজেস্ট করছে, উনি কিন্তু ডিরেক্টলি বলছেন না, হ্যাঁ, ইয়ের মাধ্যমে, মেটাফোরের মাধ্যমে, ইমেজারির মাধ্যমে কিন্তু উনি সাজেস্ট করছেন যে আমি ডেথের দিকে ক্রমশ মানে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি মুভ করছি। এবারে তাহলে অল দ্য থ্রি ইমেজেস রিফ্লেক্ট দ্য স্লো ফেডিং অফ ইউথ অ্যান্ড স্ট্রেংথ। আমি যেটা বলছিলাম যে আমরা যখন আমাদের যে যৌবনকালে আমাদের যে স্ট্রেংথটা ছিল, যে এনার্জেটিক একটা ভাব ছিল, সেই জিনিসটি কিন্তু আর নেই। তাহলে এই ইমেজারিগুলোর মাধ্যমে বা ইমেজেসের মাধ্যমে কি দেখাতে চেয়েছে, আমাদের যে একটা স্লো ফেডিং স্ট্রেংথটা সেটা কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, মানে বিবর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা মানে আস্তে আস্তে লাইফলেসের দিকে এগোচ্ছে। এবারে বাই পোর্ট্রেইং, তো এইভাবে, হ্যাঁ, এইভাবে মানে চিত্রিত করে, ইন দিস ওয়ে, মানে এইভাবে চিত্রিত করার মাধ্যমে দ্য পোয়েট ওয়ান্টস দ্য ইয়াং বিলাভেড। আচ্ছা, ইয়াং বিলাভেড মানে সোনেটটা দেখো যেহেতু ছিল যে তোমার ফেয়ার ইউথ সোনেট সিকুয়েন্সের একটা সোনেট ছিল, সেই জন্য উনি অ্যাকচুয়ালি এই সোনেটটা অ্যাড্রেস করেছিলেন হচ্ছে তার যে ফ্রেন্ড বলতে পারো, যে হেনরি রিও থেসলি। আমরা যদিও এটা নিয়ে অনেক রয়েছে, সমালোচনা রয়েছে, তবুও মানে অনেক মতবিরোধ রয়েছে যে উনি নাও হতে পারেন, তবু আমরা ধরতে পারি যে ওনার যে একটা বন্ধু, ঠিক আছে, মানে এটা কিন্তু বিলাভেড মানে আবার মানে যেন ভেবে বসে না এটা তার হয়তো কোনো প্রেমিকাকে লিখেছে, কিন্তু প্রেমিকা নয় বিষয়টা, হ্যাঁ, এখানে হচ্ছে তার যে বন্ধু, একটা কম বয়সী বা যুবক বন্ধু, তো সেই হচ্ছে আমরা হয়তো যাকে ধরতে পারি হেনরি রিও থেসলি, তো তাকে উদ্দেশ্য করে, তাকে অ্যাড্রেস করে কিন্তু এই সোনেটটা লিখেছিল। এটা হচ্ছে ফেয়ার ইউথ সোনেট সিকোয়েন্সের একটা সোনেট, এটাকে বুঝতে হবে তোমাদেরকে। তাহলে এবারে তো সেই তাকেই বলা হচ্ছে যে দ্য পোয়েট ওয়ান্টস দ্য ইয়াং বিলাভেড তো টু রিয়েলাইজ, যে তার বন্ধুকেও চাইছে যে বন্ধু বুঝুক বিষয়টা, যে বন্ধু আমাকে রিয়েলাইজ করুক যে আমি যে আমার বয়স হচ্ছে এবারে, ঠিক আছে,
এবারে টু রিয়েলাইজ দ্য ভ্যালু অফ লাভ, হ্যাঁ, তাহলে তাকে কী করতে হবে, যখন সে জানবে যে বয়স হচ্ছে, তখন কী হবে, সে আমাকে আরও বেশি ভালোবাসবে, ঠিক আছে। টু অ্যান্ড টু চেরিশ হিম মোর ডিপলি। এবার আমরা যখন ধরো জানতে পারি যে কেউ আমাদের কাছে আর বেশি দিনের জন্য নয়, বেশি দিনের জন্য নেই, তাহলে কী হবে, তাদের প্রতি ভালোবাসাটা কিন্তু আমাদের আরও মানে অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। মানে তাদের প্রতি একটা সিম্প্যাথি বলতে পারো, বা ভালোবাসা বলতে পারে, যে কোনো সহানুভূতি, ভালোবাসা, মানে সে মানে অত্যাধিক পরিমাণে বেড়ে যায় যখন আমরা জানতে পারি যে হয়তো বেশি দিনের জন্য আমাদের মধ্যে আর নেই, ঠিক আছে। তাহলে উনি সেটাকে বোঝাতে চাইছেন, ঠিক আছে, যে আমার যদি এই বিষয়টা বুঝতে পারে আমার বন্ধু, ঠিক আছে, যে ওই যে আমার যে ইয়াং ফ্রেন্ড রয়েছে, সে যদি বুঝতে পারে, তাহলে কিন্তু কি করবে, তার মানে সে আমার প্রতি সিম্পেথাইজ ফিল করবে, এবং সিম্পেথাইজ ফিল করলে কী হবে, সে আমাকে আরও বেশি ভালোবাসবে এবং আমাকে আরও বেশি চেরিশ করবে। দেখো, চেরিশ করার কথার অর্থ হচ্ছে লালন করা। তাহলে আমাকে আরও বেশি চেরিশ করবে তার মনের মধ্যে বা তার হৃদয়ের মধ্যে, ঠিক আছে। এই জিনিসটাই উনি বোঝাতে চেয়েছেন। তাহলে এইটা হচ্ছে আমাদের একটাই অ্যান্সার, আর এটাকে বিভিন্নভাবে কোশ্চেন হতে পারে। কিন্তু যদি তোমাকে কোনো কারণে মেটাফোরের কথা বলে, ঠিক আছে, তুমি অবশ্যই এখানে ইমেজের শব্দগুলোকে চেঞ্জ করে মেটাফোর শব্দগুলোকে প্রয়োগ করবে, তাহলে বেটার হয়, ঠিক আছে। আর তা নাহলে যদি এই কোশ্চেনটা ডিরেক্ট আসে, তাহলে তো খুবই ভালো, সেখানে মেটাফোরও লিখতে পারো, যা যা কিছুই লিখো না কেন, কোনো অসুবিধা নেই এটা, ঠিক আছে। ওই 10টা প্রশ্নের কিন্তু অ্যান্সার এটাই হবে। আর এটা হচ্ছে তোমাদের যে ব্রহ্মাস্ত্র। আর ধরো হয়তো সেখানে কি ছিল যে তোমার হ্যাঁ, যে আরও যে বাকি 9টা কোশ্চেন ছিল, ঠিক আছে, তো এখানে তোলা সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু সেই কোশ্চেনগুলো তোমরা মিলিয়ে দেখবে, ঠিক আছে, যে তার অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি এটাই চাইছে। যদি আমরা যদি যে সোনেট 73 যে থিমটা কি, যে ওর থিমটা, মূল বিষয়বস্তুটা কী ছিল, সেন্ট্রাল আইডিয়ার বা সেন্ট্রাল মেসেজটা কী ছিল, সেটা কিন্তু এটাই, হ্যাঁ, এটাই জানতে চাইছে। মেসেজটাই হচ্ছে যে কবির বয়স হচ্ছে, কবি মিডিল এজ পেরোচ্ছে, ঠিক আছে, ও ক্রমশ ডেথের দিকে এগিয়ে যাচ্ছে, অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। তাহলে সেই জিনিসটাই কিন্তু বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে ওর সেন্ট্রাল থিম বা সেন্ট্রাল আইডিয়া বলতে পারো। তো একই বিষয়, এই মানে পুরো কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু এটাই। আর আমি সরে যাচ্ছি, তোমরা একটু এটাকে স্ক্রিনশট করে নাও, আর তোমরা ভালো করে খাতায় অবশ্যই তুলে নেবে। আচ্ছা, তাহলে আর এই ছিল আমাদের এই ভিডিওর অ্যান্সার পার্ট। আর তোমরা অবশ্যই আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, তোমরা এটাকে মুখস্থ করতে থাকো। পরীক্ষায় কিন্তু সোনেট 73 এলে এই অ্যান্সারটা কিন্তু তোমাদের আসার চান্স অত্যাধিক পরিমাণে রয়েছে। আর সকলকেই বলবো পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে পড়ো। এই সময়টা তোমাদের কাছে খুবই ভাইটাল, খুবই ক্রুশিয়াল। তাই সময় নষ্ট না করে যতটুকু সময় পাবে আর পড়াশুনো করো। আর অবশ্যই অন্যান্য কোশ্চেনগুলো একটু দেখে নেবে, আর তার সাথে সাথে এটাকে অবশ্যই প্রায়োরিটি দেবে। আর বেশি কিছু বলবো না। আর সবাই ভালো থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।